আমাদের হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন নিয়ে আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু অভিযোগ বা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তথ্যের যে গ্যাপ সেই জিনিসটি দেখতে পাচ্ছি। তো আমাদের জায়গা থেকে আসলে কিছু জিনিস ক্লিয়ার করা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে প্রথমে যদি বলি যে এই মুহূর্তে আসলে MIS অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডেটা যে শীটটি রয়েছে সেই MIS এ আসলে ডেটা সেন্টার যেটি সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের সংখ্যা 826 জন। এখন আমাদের কথা হতে পারে যে আমরা তো প্রায় 1500-এর মতো আনঅফিসিয়ালি শহীদের কথা জানি, কিন্তু এখন পর্যন্ত আসলে অন্যান্য যে শহীদ আমাদের যারা রয়েছেন তাদের যে বিভিন্ন তথ্যগুলো এগুলো বিভিন্নভাবে ভেরিফাইড করা হচ্ছে। কারণ ওই যে 1.5 মাসের সময়টি, ওই সময়টিতে অনেকে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, এমন অনেকে রয়েছেন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তো আমাদের আসলে এমন অনেক কেস আমরা আমাদের জায়গা থেকে পাচ্ছি যেগুলো তাদের জায়গা থেকে ওই টাইমে অন্য কোনো ভাবে তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু শহীদের এই ক্ষেত্রে তারা নাম লিস্ট করতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে ভেরিফিকেশন চলছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেক জেলার জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের মাধ্যমে এই ভেরিফিকেশনটি করছে। ভেরিফিকেশন এখন পর্যন্ত শেষ হয়েছে 826 জনের, এবং এই 826 জনের মধ্যে আমাদের ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত 647 জন শহীদকে আর্থিক সহযোগিতার যে চেক সেই চেকটি দেওয়া হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আমাদের অগাস্টের 5 তারিখে আমাদের এই অভ্যুত্থানটি হয়েছে, তার মানে অগাস্টের 5 তারিখ থেকে কিন্তু এই ফাউন্ডেশন কাজ শুরু করেনি। সেপ্টেম্বরে এসে এই ফাউন্ডেশনের প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং অক্টোবরের 1 তারিখ থেকে প্রথম ফাউন্ডেশন থেকে কোনো একজন আহতকে ফাউন্ডেশনের অর্থ থেকে সহযোগিতা করা হয়েছে। অক্টোবরের 15 তারিখে প্রথম ফাউন্ডেশনের অফিস নেওয়া হয়েছে এবং অফিস চালু হয়েছে। অর্থাৎ অফিস চালু হওয়ার পূর্বেই ফাউন্ডেশনে যখন কিছু অর্থ আসে সেই অর্থ দিয়ে আহতদেরকে এবং শহীদ পরিবারকে সহযোগিতা করা শুরু হয়েছিল। অক্টোবরের 15 তারিখে অফিস চালুর পরে অক্টোবরের 21 তারিখে আমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি, এবং এখন পর্যন্ত আমাদের এই অভ্যুত্থানের প্রায় 5 মাস পেরিয়ে গেল। আমার এই দায়িত্ব গ্রহণের সময় হয়েছে 2.5 মাস। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রথমে আমাদের মনে হয়েছে অনেকেই শহীদ পরিবারের অনেকেই শহীদ হয়েছেন যারা প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সেই জায়গা থেকে শহীদদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা প্রথম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম করি। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, আমরা ঢাকা বিভাগে 2টি প্রোগ্রাম করি, বাকি 7টি বিভাগে একটি করে, মোট 9 সপ্তাহের 9টি শনিবারে 9টি প্রোগ্রাম করি। আমাদের টার্গেট ছিল যেই বিভাগে যাব ওই বিভাগের সকল শহীদ পরিবারের কাছে আমাদের চেকটি হস্তান্তর করা। আমরা এই পদক্ষেপটি অনেকে অনেকভাবে আমরা দেখলাম যে তারা বলছে যে এখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে বিভিন্ন বিভাগে যাওয়া হচ্ছে ট্যুর দেওয়ার জন্য, কিন্তু এই ফাউন্ডেশনের সাথে আমি যে সময়টুকু আছি আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যারা 35 জন ওই ফাউন্ডেশনে এখন কাজ করছে তারা 5 দিন অফিস করে। এই অফিস টাইম 10টা থেকে 6টা হতে পারে, কিন্তু তারা তাদের জায়গা থেকে 10টা থেকে রাত 10টা, ইভেন রাত 12টা পর্যন্ত তাদের জায়গা থেকে এই কাজগুলো করে। এবং আমার জায়গা থেকে অধিকাংশ ক্ষেত্রে এখন পর্যন্ত মনে হয়নি যে তারা এটিকে তাদের এমপ্লয়ি হিসেবে কাজ করছে, বরং তারা এটি একটি রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি তাদেরকে দেখেছি তারা এই কাজটি করছে। এটা সত্য ফাউন্ডেশন অনেক সীমাবদ্ধতা আছে। একটি ফাউন্ডেশন আগে থেকে কিন্তু এরকম তৈরি হওয়া কিছু ছিল না যে আগে থেকে অফিস ছিল, জনবল ছিল, ইনস্ট্রুমেন্ট ছিল, অবকাঠামো ছিল, এরকম কোনো কিছু ছিল না। এই ফাউন্ডেশনের সবকিছু প্রয়োজনের ভিত্তিতে হয়েছে। প্রথম 7 জন এমপ্লয়ি নিয়ে কাজটি শুরু হয়েছে, পরে এটি 15 জন হয়েছে, 25 জন হয়েছে, এখন 35 জন আছে। এবং এখানে যারা মানুষজন কাজ করছে তারা কিন্তু এই কাজগুলোর পূর্বে কেউই করেনি। সো এভাবে আহতদেরকে কেউ এইভাবে ডিল করেনি, এমন আহতদের ডিল করেনি, এমন শহীদ পরিবারকে ডিল করেনি। সো এই যে সামগ্রিক বিষয়গুলো সবাই সবার জায়গা থেকে এই বিষয়গুলো নতুন করে যেহেতু ডিল করছে, সেই জায়গায় প্রত্যাশিত যে গতিটি আমরা প্রত্যাশা করি হয়তো সেই জায়গায় কিছুটা সীমাবদ্ধতা আছে। কিন্তু তারা তাদের জায়গা থেকে 5 দিন অফিস করে। শুক্রবারে আমরা শনিবারে যে প্রত্যেক বিভাগে আমরা যাই, গিয়ে এই যে ওই বিভাগের যতজন শহীদ আছে তাদের কাছে যে আমরা চেকটি হস্তান্তর করার চেষ্টাটি করি, সেই জায়গায় শুক্রবারেও তারা এই সামগ্রিক বিষয়টি অফিসে এসে বিভিন্ন কাজ করতে হয় এবং শুক্রবারে রওনা দিয়ে রাতের মধ্যে সেখানে পৌঁছায়। শনিবারে সারাদিন আমাদের চেক প্রদান কার্যক্রম হয়। শনিবারে রাতে রওনা দিয়ে রবিবারে তারা এসে আবার অফিস করে। সো ওই মানুষগুলোকে আমি যখন আমার চোখের সামনে দেখছি তাদের উপর দিয়ে কিভাবে যাচ্ছে, তখন আমি তাদের জায়গা থেকে তাদেরকে ওই বিষয়টির জন্য দায় দিয়ে দিতে পারি না।
তারপরও আমরা প্রত্যেকটি বিভাগে যাওয়ার পরও কিন্তু এই যে 826 জন এখন আমাদের কাছে ভেরিফাইড লিস্ট আছে, আমরা কিন্তু 647 জনকে দিয়েছি। প্রায় 170 জনের মতো এখন পর্যন্ত বাকি রয়েছে। কেন বাকি রয়েছে? আমরা যখন কোনো শহীদ পরিবারকে ফান্ড দিতে যাই, আমরা কোনো একজন ভাই শহীদ হয়েছেন, তার স্ত্রী আছেন, তার বাবা মা আছেন, সন্তান আছেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অপ্রত্যাশিত ভাবে দেখি স্ত্রী এবং বাবা মা একমত হতে পারেন না চেকটি কে নিবেন কে নিবেন না, কে নমিনি হবেন কে হবেন না। কিংবা আমরা যদি নির্দিষ্ট একটি অংশ বাবা মাকেও দিই, নির্দিষ্ট একটি অংশ স্ত্রী বা সন্তানদেরকে দেই, সেক্ষেত্রে যেই অংশটি আমাদের জায়গা থেকে আমরা ডিস্ট্রিবিউট করি, একটি অংশ ওনাকে একটি অংশ আরেকজনকে, সেটিতেও তারা অনেক ক্ষেত্রে সম্মত হন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান শহীদ হয়েছেন, দুঃখজনক ভাবে বাবা মা তাদের জায়গা থেকে অনেক ক্ষেত্রে বাবা নমিনি হতে চান, অনেক ক্ষেত্রে মা নমিনি হতে চান, কেউ কোনো জায়গায় ছাড় দিতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে তারা আলাদা থাকেন, শুনতে একটু খারাপ শোনায়, বাট বিষয়টি এটাই সত্যি যে তারা আলাদা থাকেন, মা নমিনির জন্য আসেন, বাবা নমিনির জন্য আসেন, কেউ মানেন না। আলাদা করে যখন দিতে যাই তখন একজন আরেকজনেরটা মানতে চান না। সো এই বিষয়গুলো তখন কিছু ক্ষেত্রে আমাদের একটু দীর্ঘ হয়, এবং এই সংখ্যাটা কিন্তু কম না। এই যে আমাদের 170 জনের মতো বাকি আছে, এদের মধ্যে অন্তত 70 জনই এমন যারা এরকম একটা নিজেদের মধ্যে সমঝোতা আসতে পারেনি। বাকি 100 জনের বিষয়টি যেটি হয়, অনেকের ক্ষেত্রে তাদের এনআইডি কার্ডের সমস্যা, অনেকের ক্ষেত্রে তাদের নামের বানান থেকে সমস্যা, এনআইডি কার্ডে একটা নাম, জন্ম নিবন্ধন কার্ডে একটা নাম। আমার যেহেতু চেকের মাধ্যমে দিতে হচ্ছে, ওই চেকে কিন্তু নামটা খুবই গুরুত্বপূর্ণ। ওই নামের সাথে যদি এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, এই নামগুলোর সামঞ্জস্য না থাকে, তাহলে টাকাটা তিনি উইথড্র করতে পারবেন না। সো এই ক্ষেত্রে তাদেরকে আবার তাদের জায়গা থেকে বলা হচ্ছে তারা যেন এই বিষয়গুলো কিছুটা সংশোধন করে নিয়ে আসেন। তারপরও এখন পর্যন্ত আমরা প্রায় 75 to 80% শহীদ পরিবারের কাছে আমাদের জায়গা থেকে পৌঁছাতে পেরেছি। এখন যদি আমরা আমাদের আহত যোদ্ধাদের কথা বলি, এখন পর্যন্ত এমআইএস এ তাদের জায়গা থেকে আহতদের লিস্টে আহত রয়েছে প্রায় 11,300 জন। আমরা আমাদের জায়গা থেকে ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত আহতদেরকে ফান্ড দিয়েছি 1800, মানে প্রায় 2000 এর কাছাকাছি। এখানে সংখ্যা এবং দেওয়ার মধ্যে একটা কিন্তু বড় পার্থক্য রয়েছে। এই পার্থক্যটার কারণ আসলে কি? আমাদের ফাউন্ডেশনে এখন পর্যন্ত প্রায় 2000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যেই কাগজগুলো আহতদের জন্য আমরা চেয়েছি। এই 2000 এর মধ্যে আমরা এখন পর্যন্ত 1807 জনকে দিয়ে ফেলেছি। আমাদের প্রায় 200 জনের মতো বাকি রয়েছে। বাকিদেরকে আমরা বিভিন্ন ভেরিফিকেশন প্রসেসের কারণে এখন পর্যন্ত তাদেরকে হোল্ড রয়েছে। কিন্তু এই যে এমআইএস এ 11,000 রয়েছে, এই 11,000 মধ্যে 2000 কেন? আমরা আমাদের জায়গা থেকে এমআইএস হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডেটা, যে লিস্ট, ডেটা সেন্টার, সেখানে আমরা একাধিকবার বলেছি, আপনারা যদি এই 11,300 জনকে মনে করেন যে তারা আপনাদের জায়গা থেকে ভেরিফাইড, এমআইএস কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, জেলা সিভিল সার্জন, এই 3টে স্টেক হোল্ডারের সমন্বয়ে আপনারা যদি মনে করেন আপনাদের এটা ভেরিফাইড, আপনারা এই লিস্টটা একটা গ্যাজেট আকারে প্রথম ধাপে প্রকাশ করুন। আমরা তাহলে ফাউন্ডেশন থেকে 11 দিনে 11,000 আহতকে আমাদের ফান্ডটি দিয়ে দিতে পারবো। কিন্তু এখন পর্যন্ত তারা কনফার্ম হতে পারছে না যে 11,000 ভেরিফাইড কিনা। তারা পুনরায় এই ভেরিফিকেশনের জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছে, সিভিল সার্জনের কাছে পাঠিয়েছে। এই কারণে তারা যদি গেজেটটি প্রকাশ করতে পারছে না, আমরা এটিকে শতভাগ সত্য নিয়ে আমাদের ফান্ডটিও দিতে পারছি না। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আমাদের যারা আহত যোদ্ধা তাদের জন্য আমরা কম ব্যথিত নয়। তাদের রক্তাক্ত হতে আমরা দেখেছি আমাদের চোখের সামনে, তাদেরকে এখনো হসপিটালে গিয়ে আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয়। কিন্তু এই যে ফাউন্ডেশনের টাকা, এই প্রত্যেকটি টাকার তো আমাদেরকে হিসাব দিতে হবে। আজকে না হোক, আজকে থেকে 10 বছর পরে, 15 বছর পরে এই প্রত্যেকটি টাকার আমাদের হিসাব দিতে হবে। আমরা এখন পর্যন্ত যতজন শহীদ এবং আহতকে আমাদের ফান্ড দিয়েছি, প্রত্যেকের প্রত্যেকটি টাকা আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছতার সহিত হিসাব দিতে পারবো, এবং এই হিসাবের জন্য আমরা যে কোনো সময় আমাদের জায়গা থেকে প্রস্তুত। কিন্তু আজকে থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে আবারও যদি এমন কেউ এই ক্ষমতায় চলে আসে, যারা এটিকে আসলে তাদের জায়গা থেকে একটি উসিলা মনে করে আমাদেরকে, আমরা দেখেছি মাত্র 2 কোটি টাকা এতিমের টাকা আত্মসাতের অভিযোগ দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে, এবং সেটার জন্য তাকে বছরের পর জেলে রাখা হয়েছে। সেই জায়গা থেকে তখন দেখা যাবে যে 2000 টাকার জন্য এইখানকার সাথে সম্পৃক্ত সবাইকে তাদের জায়গা থেকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। কিন্তু সেটিও বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বচ্ছতা। আমার কাছে প্রত্যেকটি টাকার যদি ডকুমেন্ট না থাকে, তাহলে কিন্তু আমি আমার জায়গা থেকে এটি দিতে পারি না, কারণ এটি জনগণের টাকা, আমার রেসপন্সিবিলিটির জায়গা। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এমআইএস কে
বারংবার চাপ দিচ্ছি, তারা আমাদের জায়গা থেকে 1 সপ্তাহ সময় চেয়েছে এই গ্যাজেটটি প্রকাশ করার। যদি তারা প্রকাশ করে, যদি এই সংখ্যাটা 11,000 হয়, আমরা 11 দিনে 11,000 জনের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু তার পূর্ব পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যদি না থাকে, আমরা আমাদের জায়গা থেকে কখনো এই জিনিসটি দিতে পারি না, কারণ এই প্রত্যেকটি টাকার জন্য আমাদেরকে আমাদের জায়গা থেকে দায়বদ্ধ হতে হয়। এখানে একটি কথা রয়েছে, সেটা হচ্ছে অনেকে বলছেন যে আপনারা তো বলেছিলেন 1,500 শহীদ, আহত প্রায় 20,000 থেকে 30,000, সেখানে কেন 11,826 জন হচ্ছে? কারণটি হচ্ছে এটি কিন্তু প্রথম ধাপে, এই প্রসেসটা এখন শেষ হয়নি। আমরা আমাদের জায়গা থেকে পরামর্শ দিয়েছি MIS স্বাস্থ্য মন্ত্রণালয়কে, আপনারা যদি প্রথম ধাপে যেগুলো ভেরিফাইড হয়েছে, আপনারা মনে করেন যে ভেরিফাইড, এগুলো 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করেন, তাহলে যারা এখন পর্যন্ত হয়নি ওই লিস্টে তারা যখন দেখবে তাদের নামটি নেই, তারা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনাদের জমা দিয়ে সেকেন্ড টাইম তাদের নামগুলো এই জায়গায় এন্ট্রি করবে। তখন আমি আমার জায়গা থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলি, এই সংখ্যাটি অবশ্যই বাড়বে, আহতের সংখ্যা বাড়বে, শহীদের সংখ্যা এই জায়গা থেকে বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখন পর্যন্ত এত ভেরিফিকেশন, ফাউন্ডেশন ভেরিফিকেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেরিফিকেশন, জেলা প্রশাসন, সিভিল সার্জনের ভেরিফিকেশন, তারপরও এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে আমরা যখন চেক দিয়ে দিয়েছি, সেখান থেকেও 3টি চেক আমরা গিয়ে ফেরত নিয়ে এসেছি দেওয়ার পরে। কারণ তারা হুবহু ওই কাগজগুলো বিভিন্ন জায়গা থেকে নকল করেছে, ডাক্তারের সিল তারা নীলক্ষেত থেকে নকল করেছে। এই নকল করার পরে তারা ওইভাবে কাগজগুলো দিয়ে এই টাকাটি নিয়েছে। পরে যখন আমরা বিভিন্নভাবে মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে বা যারা রোগী তাদের সাথে থাকে তাদের মাধ্যমে ক্লু পেয়েছি, আমরা তাদেরকে সেই কাগজগুলো নিয়ে এসে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে গেছি, সেই চেকগুলো ফেরত এনেছি। এরপর থেকে আমাদেরকে আরো সাবধান হতে হয়েছে, কারণ অলরেডি এই লিস্টে নাম ঢোকানোর জন্য বিভিন্ন সুবিধা অবৈধভাবে পাওয়ার জন্য মানুষ যা ইচ্ছা তাই করছে, নিজের বিবেক বোধ থেকে শুরু করে সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। আমরা অনেক জায়গায় দেখছি যে এই প্রসেসটা লেট হওয়ার কিছু কারণ হচ্ছে এই ফাউন্ডেশন কখনো ক্যাশ টাকা দেয় না। আমরা আমাদের জায়গা থেকে 1 টাকাও চোখে দেখিনি। এই ফাউন্ডেশনের সেন্ট্রাল অ্যাকাউন্ট থেকে হয় সরাসরি বিকাশের মাধ্যমে গ্রাহকের বা আমাদের যারা আহত শহীদ পরিবার তাদের অ্যাকাউন্টে যায়, অথবা চেকের মাধ্যমে যায়। কারো 1 টাকা এই ফাউন্ডেশন চোখে দেখার কোনো সুযোগ নেই, এবং প্রত্যেকটি ট্রানজেকশনের হিসাব এখানে ক্লিয়ার রয়েছে। সেই জায়গা থেকে অনেকের, আপনারাও জানেন যে আপনাদেরও অনেকেরই এনআইডি কার্ডের নামের সমস্যা রয়েছে। আপনাদের অনেকেরই আপনারা ফোন নাম্বার, যেই নাম্বার দিয়ে আপনারা খুলেছেন যে এনআইডি কার্ড দিয়ে, সেই এনআইডি কার্ড আপনার নিজের এনআইডি কার্ড না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ডের আপনার যে নাম, আপনি বিকাশ অ্যাকাউন্ট যেই নাম দিয়ে খুলেছেন বা এনআইডি কার্ড দিয়ে, সেটা মিলছে না। সো এরকম যদি ক্লিয়ার না থাকে, যিনি আমার আহত যোদ্ধা তাকে আমি যখন ফান্ডটি দিব, তখন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তার বিকাশ অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে এবং সরাসরি তার অ্যাকাউন্টে যেতে হবে। যার এটির কোনোটি নেই, তার নমিনির এই কাগজপত্রগুলো জমা দিয়ে তার এটি নিতে হবে। এবং আরেকটি জিনিস একটু স্পষ্ট করি, আমরা জানি না, হয়তোবা খুব স্বাভাবিকভাবে এখানে আমি কাজ করছি, ফাউন্ডেশনের স্নিগ্ধ কাজ করছে, আপনারা এই ফেসগুলো চিনেন দেখে সবকিছুতেই এই ফেসগুলোকে আনা হচ্ছে। কিন্তু যখন বিদেশে কোনো রোগী নেওয়ার প্রসেস আসে, আহত যোদ্ধাকে নেওয়ার প্রসেস আসে, তখন এটি ডিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। স্পেশালি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই জায়গা থেকে একটি সেল করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ওই একটি সেল এই জায়গায় কাজ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সেল, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয় আমাদের আহত যোদ্ধাদেরকে দেশের বাইরে পাঠানোর জন্য কাজ করে থাকে। এখানে ফাউন্ডেশনের সরাসরি কোনো কাজ নেই, ফাউন্ডেশনের সাথে এই কাজের একটি পার্থক্য রয়েছে। এবং আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আসলে বলা হলো খুবই হতাশাজনক, যে আমি নাকি বিদেশে গিয়েছি এই জন্য আমার সাইনের জন্য আহত বা কোনো শহীদ পরিবারের চেক আটকে আছে। এটি কোনোদিনও সত্য নয়, এটি একটি মিথ্যা কথা। আমি আমার জীবনে এ পর্যন্ত কখনো দেশের বাইরে যাইনি এখন পর্যন্ত, এবং আমার অন্তত 50টা চেক অ্যাডভান্স ওইখানে সাইন করা রয়েছে। যখনই আসে যেন কোনোদিন কাউকে আমার সাইনের জন্য 1 মিনিট সেখানে অপেক্ষা করতে না হয়। সেই জায়গায় আমার সাইনের জন্য কারো অপেক্ষা করা, এটা কোনোদিন প্রশ্নই আসে না। আর আরেকটা জিনিস শুধু আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই, যেটি হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মনে করি না এখন পর্যন্ত যে ফাউন্ডেশন যত দ্রুত গতিতে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করতে পেরেছে। অবশ্যই সীমাবদ্ধতা আছে, কিন্তু বিষয়টি যেটি হয়েছে এটি তো একটা শূন্য থেকে শুরু হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো ফেস করছে, ওই অনুযায়ী পদক্ষেপ নিয়ে নিজেদের যে পরিধি, কর্মপরিধি, সেটি আরো বৃদ্ধি করছে। সেটি অবকাঠামোর দিক থেকে হোক, ফান্ডিং এর দিক থেকে হোক। প্রথমে আহতদেরকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, এখন সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, কারণ আমরা বুঝতে পারছি 1 লক্ষ টাকা দিয়ে কিছুই হয় না।
প্রথমে শহীদ পরিবারকে আমরা 5 লক্ষ টাকার চেক দিয়েছি, এখন সিদ্ধান্ত হয়েছে এটা 30 লক্ষ টাকার চেক দেওয়া হবে। সো অবস্থা বুঝে ধীরে ধীরে এখানে ওই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, এবং এই যে মানুষগুলো কাজ করছে তারা কোনোদিন কিন্তু এভাবে এই পরিসরে বা এই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কাজগুলো করেনি, এভাবে অভ্যুত্থানের আহত এবং শহীদদেরকে নিয়ে। সেই জায়গায় তারাও তাদের জায়গা থেকে প্রতিনিয়ত নতুন নতুন করে শিখে এই কাজগুলো তারা তাদের জায়গা থেকে করার চেষ্টা করছে। তো আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদের একটি কথাই বলি, তারপরও অনেক আহত যোদ্ধা এবং অনেক শহীদ পরিবার খুব স্বাভাবিকভাবে এটা হতে পারে যে কেউ কারো কাছে আমরা পৌঁছাতে পারছি না বা তারা আমাদের কাছে পৌঁছাতে পারছে না। এরকম যদি আপনাদের কেউ চোখে পড়ে, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি কমেন্টে একটি পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি যেটাতে হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে ওই নাম্বারটি আমাদের ওই আহত যোদ্ধা কিংবা শহীদ পরিবারের কাছে একটু পৌঁছে দিবেন। তারা যদি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিংবা লিখে দেয় বা কল করে, আমরা সেগুলো নোট করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমাদের জায়গা থেকে। কিন্তু এই যে মাত্র কোথাও যদি এরকম ব্যতিক্রম ধর্মী 2, 4, 5, 10টি কেস ঘটে, সেগুলো দিয়ে এই যে সামগ্রিক যে মানুষগুলো এখানে কাজ করছে, আমরা যারা সিস্টেমের ভিতর থেকে দেখছি তাদেরকে আসলে এই যে প্রশ্নবিদ্ধ করার যে একটা চেষ্টা চলছে, যেটা আমাদের মনে হয় যে এই চেষ্টাটা কোনো আসলে হয়তো অনেকে ভালো উদ্দেশ্য করছে, কিন্তু এমন অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা ভালো উদ্দেশ্য করছে না। আর আমার অনেক ভাই যারা এক্সপার্ট রয়েছেন এই ক্ষেত্রে, যারা আমার এই ভিডিওটি শুনছেন এবং দেখছেন, আপনাদের যদি মনে হয় আপনি ফাউন্ডেশনে সরাসরি কাজ করে ভালো ইনপুট দিতে পারবেন, সেটা সম্মানীর মাধ্যমে হোক বা সম্মানী ছাড়া হোক, আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে ফাউন্ডেশনে যুক্ত করার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদেরকে আপনারা সংশোধন করবেন, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাদের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাটি করে, যেটার আসলে রিয়েলিটি না জেনে ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা থাকে, তখন আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে এই যে সঠিক তথ্যগুলো এগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন, এবং ফাউন্ডেশনের যে কোনো সমস্যা যে নাম্বারটি দিয়ে দেওয়া হবে সেখানে জানিয়ে যে কোনো আহত যোদ্ধা হোক কিংবা শহীদ পরিবার হোক, তাদের কাজটি যেন দ্রুত হয় সেই বিষয়ে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।